অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শেখ হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারলে হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। মনে করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই। বিএনপিকে সাফার করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাফার করতে হবে। রোববার রাত থেকে শেখ হাসিনার সই করা একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে ওই পদত্যাগপত্রটি পুরোপুরি ভুয়া গুজব। শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, কিন্তু তিনি চুপ থাকছেন না। তিনি কথা বলছেন ক্রমাগত, এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায়, তারপরেও আমি এটা মন্তব্য দিয়ে দেবো। আপনারা যারা শোনেননি তারা শুনবেন, যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন। অসাধারণ বিনোদন তো বটেই, কিন্তু এই বিনোদন মনে হলেও এই কাজটা কেন করা হলো? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। যুক্তরাষ্ট্র ফুলফিলভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, সামনে কিন্তু ভয়াবহ অবস্থা খারাপ হতে চলেছে মোহাম্মদ ডক্টর ইউনূসের। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে পাবেন, কোন কোন কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছড়িয়ে পড়া সেই পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা লিখেছেন তিনি গভীর দুঃখের সঙ্গে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাগুলোতে তিনি সম্পূর্ণ দায় স্বীকার করছেন এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তবে সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে ওই পদত্যাগপত্রটি পুরোপুরি ভুয়া গুজব। জানানো হয়েছে দেশের একটি টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ করা একটি দৈন্যতা মাত্র। কেন এই পদত্যাগপত্র ভুয়া তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই স্ট্যাটাসে। সেখানে বলা হয়েছে পদত্যাগপত্রটিতে মুজিববর্ষের লোগো রয়েছে, যেই মুজিববর্ষ 2021 সালে শেষ। আর ওই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। স্ট্যাটাসের শেষ অংশে লেখা হয়েছে, দেশের মিডিয়াকে একরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা দেশ ত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার কথা বলা হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। তবে সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই। বিএনপিকে সাফার করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাফার করতে হবে। পুলিশের যে মনোবল, চেন অফ কমান্ড, এটা শুধু ভাঙছে না, তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘর্ষ শুরু হয়ে গেছে। বাংলাদেশের এই মুহূর্তের 1 নম্বর সমস্যা বিশৃঙ্খলা। সেই বিশৃঙ্খলা কি? যেমন ধরুন, ঢাকা মেডিকেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল এবং সেখানে ডাক্তারদের মারধর করা হলো এবং সেটা নিয়ে ডাক্তাররা কমপ্লিট শাটডাউনে চলে গেলেন। আনসাররা বিদ্রোহ করলো, বিদ্রোহ না ঠিক বিক্ষোভ করলো। বিক্ষোভ করতে করতে একেবারে কর্ম পরিবেশ ছেড়ে তারা সচিবালয়ে ঢুকে পড়লো। আবার সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্রদেরকে আসতে হলো এবং সেখানে সমন্বয়কদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যিনি নেতা, তিনি আনসারদের হাতে বেদম প্রহারের শিকার হলেন এবং হাসপাতালে তিনি এখনো পর্যন্ত অসুস্থ। এইরকম প্রশাসনের সর্বস্তরে, স্থানীয় সরকারে, কেন্দ্রীয় সরকারে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল মন্ত্রণালয় নিশ্চিত রয়েছে, কোর্ট কাছারি, অফিস আদালতে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনে, সব জায়গাতেই বিশৃঙ্খলা। কোনো শৃঙ্খলার যে একটা নামগন্ধ এটি এই মুহূর্তে নেই। আর রাতারাতি এটি ফিরে আসবে, ধীরে 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 ফিরে আসবে, এটা সম্ভব নয়। কারণ হলো, যখন ডিসিপ্লিন যে শব্দটি, ডিসিপ্লিন শব্দটি এটা একটা ধারাবাহিকতা থাকে। এটি যখন আপনি ক্রমশ প্র্যাকটিস করতে থাকেন, ডিসিপ্লিন এটি চৌকস থেকে চৌকস্তর হতে থাকে। আর যখন আপনি ডিসিপ্লিনটা ভেঙে ফেলেন, এটা ক্রমশ অরাজকতার দিকে যেতে থাকে। তো এখন সরকারের বা রাষ্ট্রের যে সকল বিভাগ, অনুবিভাগ দীর্ঘদিন ধরে একটা শৃঙ্খলা চলছে, সেই শৃঙ্খলাটা ভেঙে পড়েছে। কাজে এটা যদি আরো সময় নিয়ে এখানে কোনো গাফিলতি করা হয় বা সংস্কার করার চেষ্টা করা হয়, এই শৃঙ্খলাটা আরো বিশৃঙ্খল হয়ে পড়বে। আর তখন চেষ্টা করলে এগুলোকে জোড়া লাগানো যাবে না। এগুলো একটা। 2 নম্বর হলো যে গত 15 বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যে সীমাহীন অরাজকতা, প্রভাব, তারপর শেষে সেখানে যা কিছু চলছে, এটি ভীষণ রকম যাকে বলা হয় দলবাজি, যাকে বলা হয় খুবই অস্বস্তিকর, অশ্লীল, অশ্রাব্য দলবাজি। এবং সেই দলবাজির জায়গাটা খালি হয়ে গেছে এবং সেই দলবাজির জায়গাতে মানুষ দীর্ঘদিন যদি কেউ দেখেন জিকির করে, তাহির জিকির করে, হু হা হু হা, আপনার ওই জিকির ছাড়া তার আর ভালো লাগে না। আবার কেউ যদি চলমনাইতে গিয়ে জিকির করে, ভালো লাগে না, সেটা ছাড়া ভালো লাগে না। কেউ যদি গাঁজা খায়, আপনি দুনিয়া থেকে পোলাও কর্ম যা কিছু দেন না কেন, সে গাঁজা ছাড়া চলতে পারবেন। আবার শরীরে যদি যারা আতর মাখে, তাকে
তাকে যা কিছু দেন না কেন তাকে আতর মারতে হবে। তাহলে এখন 15 বছর যাবো যারা তেল দিতে অভ্যস্ত আর যারা তেল পেতে অভ্যস্ত তারা মরে যাবে, গলায় দড়ি দিয়ে মরবে, কিন্তু তেল তাদেরকে দিতেই হবে। এখন এই জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হয়েছে। রাজনীতির অঙ্গনে বিএনপি, জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না, অনেকে পালিয়ে থাকতেন। অসংখ্য মামলা মোকদ্দমা তাদের যাকে বলা হয় একেবারে তাদের জীবনকে তছনছ করে ফেলেছিল। এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতিতে আসছে, তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন, তাদের মামলা মোকদ্দমাগুলো থাকবে, তারা কি ক্ষমতায় আসবে না আসবে না, একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে। আর তুলনামূলকভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতির চিন্তা চেতনা এবং কর্মে তারা যে যেখান থেকে পারছে প্রতিপক্ষকে গালাগাল করছে, ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে। আর যারা দুর্বৃত্ত প্রকৃতির তারা চুরি চামারি রাহাজানি চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা দৃষ্টিকটু, মানে দেখা যাচ্ছে না, ক্ষেত্র বিশেষে একেবারে অনিয়ন্ত্রিত, দুর্দমনীয়, দমন করা যাচ্ছে না তাদেরকে, সংখ্যা এত বেশি। এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় পরিচয় নেই, একেবারে রাস্তাঘাটে যারা এই কুকর্মগুলো করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে টোকাই প্রকৃতির যারা লোকজন আছে এই তারাই বাসাবাড়িতে ঢুকে পড়ছে, রাস্তায় গাড়ি থামাচ্ছে, ছিনতাই করছে, এর মোবাইল চেক করছে। এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি যেহেতু রাজনীতিতে এখন তারা মূল ফ্রেমে আছে তাদেরকে বিপদের মধ্যে ফেলছে, বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে। অন্যদিকে পুলিশের যে মনোবল, চেন অফ কমান্ড, এটা শুধু ভাঙছে না, তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘর্ষ শুরু হয়ে গেছে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারপরে আরো কয়েকটা জেলাতে, বরিশালের যেটা শুনেছি যে এক পক্ষ টেলিফোন করেছে থানায় আসার জন্য, ছাত্ররা সেই নবম দশম শ্রেণীর ছাত্ররা, তারা ফোন করার পর পুলিশ সেখানে যায়নি, এই কারণে তারা থানায় এসে যা কিছু ঘটিয়েছে এটা মানে বলার মতো নয়। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, সেখানে তার অনেকের পছন্দ মতো লোক সেখানে বসানো হচ্ছে। এভাবে রাজনীতির একেবারে কেন্দ্র, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সেই চৌকিদার পর্যন্ত সর্বত্রই একটা টালমাটাল অবস্থা হচ্ছে এবং সব জায়গাতেই লেনদেনের কথাবার্তা শোনা যাচ্ছে, অনিয়ম এবং অনাসৃষ্টি, এগুলো জনজীবনকে বিপর্যস্ত করে ফেলছে। এবং এই জিনিসগুলো আলটিমেটলি যারা এখন ডক্টর ইউনূস সাহেব আছেন, তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের কর্তা ব্যক্তিরা আছেন, তারা সচিবালয়ের মধ্যে বা তাদের কর্মস্থলে বসে যত ভালো ভালো সিদ্ধান্তই নেন না কেন, এই সিদ্ধান্তগুলো তো বাস্তবায়ন করবে উপজেলা টিউনার সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, এসিল্যান্ড সাহেব এবং ওসি সাহেব। এরপরে জেলার পর্যায়ে গিয়ে দেখুন একটা জেলা বা একটা উপজেলা ফাংশন করছে না আজকের দিন পর্যন্ত। এবং কোন অবস্থাতে ফাংশন করার রীতিমতো এখন যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সরকারের সঙ্গে কাজ করার, সরকার পরিচালনা করার, অনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, কিন্তু তিনি চুপ থাকছেন না। তিনি কথা বলছেন ক্রমাগত, এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায়, তারপরও আমি এটা মন্তব্য দিয়ে দেবো, আপনারা যারা শোনেননি তারা শুনবেন, যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন। অসাধারণ বিনোদন তো বটেই, কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো? তার আগে অবশ্যই প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে। প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারেন যে না, এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে। এখন সম্ভব কি, দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন, বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন, এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না, আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের, তার নাম্বারে আড়ি পাওয়া কি সম্ভব? আপনি জানলে হয়তো হইতে পারে, কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে। তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা, কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে? তার চেয়ে আরো সহজ একটা পথ বরং এটা, কারণ অডিও কলটার ধরন যেরকম, যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে, যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন, আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস, তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম। আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন, এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে, এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে। কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি, কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু? আমি তো মনে করি এটা সিরিয়াসলি ব্যাকফায়ার করেছে, ডিজাস্টার করেছে। পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ হাসিনা করছিলেন, পতনের পর এখনো মাথা ঠিক হয়নি, ফলে তারা ভুলই করে যাচ্ছে। রিপিট, এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো, উল্টো হয়ে গেল, আরো খারাপ হলো। আমরা দেখেছি অনেক কি ধরনের কথাবার্তা আছে, যেমন আমেরিকা থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদ্গার করছিলেন, যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না, অনেক বছর বলেছে তো, এবং এরপর আর বলছে না, বলা কি কথা, কথা তো না। বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময়, উনি কতগুলো চাটুকার, কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন, তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে, এটাকে মিডিয়া বলে না, সুতরাং এখন এটা হবার কথাই না। তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা, সেটা একটু পরে আসছি, তিনি দেশে ফেরা নিয়েও কথা বলেছেন। তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন। আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এসেছিল, এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে, ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে। তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি। তো এই আলোচনায় ঢুকছি না, কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে। এই শেখ হাসিনা কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই, 1.5-2 বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদ্গার আমেরিকাকে, এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন। শুধু সেটা না, জাতিসংঘে বারবার বলার কথা বলছেন, তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, পরিবারের সবাইকে মামলা দিচ্ছে, এগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে, ব্যবস্থা করে। শুধু সেটাই না, আমেরিকান ভদ্রলোক বলছেন এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা বিভিন্ন জায়গায় মুভ করে, সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা, সেটা বলছেন। এবং উনি এখন ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা। যারা হিউম্যান রাইটসের কথা বলতো, যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো, তারা আজকে বলছে না কেন?
আমরা হিউম্যান রাইটসের কথা দেশে বসে বলছি, আওয়ামী লীগ মানুষ কিনা, মানুষের জন্য হিউম্যান রাইটস, মানুষ কিনা আলাপ কেউ তুলতে পারে, কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়ে তাদের হিউম্যান রাইটসের কথা আমি বলছি, অনেকেই বলছেন। অপোজিশনকে স্পেস দেওয়ার কথা, আওয়ামী লীগ পার্টি অপোজিশন পার্টি, আওয়ামী লীগ ইজ নো মোর আ পার্টি, এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোনো রকম কোনো পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপে আমাদের সোসাইটিতে আছে, সেটার একটু সুরাহা হোক, তারপর হবে স্পেসের প্রশ্ন। কিন্তু মানবাধিকারের কথা বলা হয়, এবং যাদের কথা বলা হচ্ছে, মজাটা হচ্ছে শেখ হাসিনার মুখ দিয়ে বেরোচ্ছে কথাগুলো। আজকে উনি হাড়ে টের পাচ্ছেন হিউম্যান রাইটস কতটা ইম্পর্টেন্ট। ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন, গুম করেছেন, হাজার হাজার মানুষকে কাস্টডিতে টর্চার করেছেন, লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছেন। তারপর এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি, আমরা শেখ হাসিনা নই, সে কারণেই বলি। মানে শেখ হাসিনার কথা বক্তব্য বলছিলাম, যেটা একটা অসাধারণ কৌতুক মনে হয়। বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। ধরলাম আমরা লুটে খাচ্ছি, এখন খাওয়া হচ্ছে, ওনার খুব আফসোস লাগছে, আরে উনি খেতে পারছেন না, দেশে থাকতে এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন সেই খাওয়াটা আর হচ্ছে না, এখন ডক্টর ইউনূসের লোকজন লুটে খাচ্ছে, ব্যাপারটা এরকম। অথচ না, বাংলাদেশে একজন অসাধারণ গভর্নর দায়িত্ব নিয়েছেন, আহসান এইচ মনসুর, অসাধারণভাবে কাজ করছেন। অর্থ মন্ত্রণালয় ডক্টর সালেউদ্দিন আহমেদ অসাধারণভাবে কাজ করছে। এই জায়গাগুলো এই জুটি ঠিক করবে, বাংলাদেশে যে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দেশের আর্থিক খাতের উপরে, তারা সেটা ফিরিয়ে আনবেন, লুটে খাওয়া দূরেই থাকুক। শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানে এসেছে। আমি শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হননি, এটা হয়তো তার পিত্তি জ্বালা বলি না, পিত্তি জ্বালা একটু কম করাতো, কিছুটা হলেও কম। পতন তার পিত্তি জ্বালাতো, কিন্তু জ্বালাটা একটু কম হতো, কিন্তু ডক্টর ইউনূস এসে হাজির, এবং যথারীতি এখানে ডক্টর ইউনূসের প্রতি বিভৎস বিষোদগার তিনি করছেন। ডক্টর ইউনূস 26,000 কোটি না কত হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে, ওটা দিয়েই নাকি এই যে প্যারিসে এবার থিম বেস করা হয়েছে ডক্টর ইউনূসের কনসেপ্টে, সেটা নাকি উনি টাকা পয়সা দিয়ে করেছেন। নোবেলের আগে ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে নোবেল পেয়েছেন। পরাজিতের এই আস্ফালন দেখা কষ্টেরও ব্যাপার। একটা মানুষ কোন জায়গায় আছেন, অবশ্য শেখ হাসিনা যা করেছেন আমাদের কষ্টের চাইতে হাসিই পায়। নানা রকম কথা বলছেন ওই ভদ্রলোক, আপা, তার আপা কতবার ডেকেছেন সে আলোচনা হচ্ছে, প্রতি বাক্যে কয়েকবার করে আপা বলতে হিসাব বের করছে, রীতিমতো 200 না 250 না তারও বেশি আপা করছেন। এবং উনি আপা করতে করতে উনি ক্রমাগত শেখ হাসিনাকে, উনি যে ঠিক আছেন সেই কথাটা বলছেন, যে মানুষ নাকি আবেগে আন্দোলনে চলে গেছে, এখন বুঝতে পারছে, মানে মানুষ আন্দোলনে গেছে সেটা কিন্তু এই লোক স্বীকার করছে, এই যে জনগণ চলে গেছে। মনে পড়লো একটা বিখ্যাত কথা, আমি তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। এই লোকের কথা মতে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি বলে চলে গেছে, এখন বিবেক কাজ করছে বলে তারা নাকি ভুল বুঝতে পারছে, কিন্তু এখন স্বীকার করতে পারছে, তাহলে নাকি তারা ধরবেন। কিন্তু তার উক্তির মধ্যে ওটা আছে। শেখ হাসিনা আবার সেই পুরোনো কথা, উনি নাওয়া খাওয়া ভুলে ঘুম টুম বাদ দিয়ে দেশকে নাকি কোথায় তুলে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে এখন সবকিছু নামিয়ে ফেলা হয়েছে। যে ভদ্রলোকের সাথে কথা বলছিলেন তিনি মিলিটারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন, যে ওনারা যা করেছে মিলিটারির জন্য এত কিছু করলেন, সেটা শুনছে না, সেটা তার কাছে সবচেয়ে খারাপ লাগছে। খুবই আলোচিত সেই কথাটাও এসছে এখানে, সেটা আমরা সবাই জানি যে আপা আপনার বিকল্প নাই, আপা আপনার বিকল্প নাই। মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় খুব শুনতাম না বিকল্প দেখান, আমরা এইসব নিয়ে প্রচুর ট্রোল করেছি, ফান করেছি। বাংলাদেশ রসাতলে গেছে না, একেবারেই না, কিছু অনিয়ম কিছু সমস্যা আছে, তাও ওই পুরনো রোগটার বহিঃপ্রকাশ হিসাবে, প্রভাব হিসাবে আছে, এবং আমরা কাটিয়ে উঠবো। শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন দেশের সরকারও ছিল না, তখনও দেশ অনেক ভালো ছিল। কোনো সরকার না থাকা অবস্থাতেও, পুলিশ না থাকা অবস্থাতেও এই দেশে মানুষ নিজেদের মতো করে শান্তি শৃঙ্খলা বিরোধী কাজ করেনি, চুরি ডাকাতি করেনি। কিছু হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের পর, অথচ সবকিছু অরক্ষিত থাকার পরও দোকান ছিল, জুয়েলারি ছিল, দেশে বহু জায়গায় এমন মার্কেট আছে অনেক জুয়েলারি, ভেঙে চুরে সব নিয়ে গেলে কে কি করতো, করেনি। এই দেশের মানুষ ওই বিকল্প আপা চলে যাওয়ার পর প্রমাণ করে দিয়েছে কি হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিও আসলে, সেটা হচ্ছে তার ফিরে আসার কথা। তিনি বলছেন এরকম, আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই যাতে আমি চট করে ঢুকে যেতে পারি। চট করে বলাতে না, টুস করে কথা মনে পড়লো, নাকি টুস করে খালেদা জিয়াকে পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেবেন, ডক্টর ইউনূসকে দুবার চুবিয়ে আনবেন, তো টুসের সাথে মতো মানে চট করে ঢুকে পড়বেন। মানে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন, কি বিরাট বীর তিনি। লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি, তাই না? লেজ গুটিয়ে পালিয়ে আওয়ামী লীগের কবরে, মানে কবর পুরোপুরি দিয়ে তার উপর পাকা টাকা করে দিয়ে চলে গেছেন, যাতে কবর পুরোপুরি খোলা না যায়। তিনি বলছেন তিনি দেশে ঢুকে পড়বেন। উনি খুব ভালো মতো জানেন দেশে ঢুকে পড়লে কি হবে, দেশে ঢুকে পড়ার কোনো কারণ নেই। কিন্তু এই কথাটা বলার কারণটা কি? এই কথা বলার তার জায়গা থেকে উদ্দেশ্য হচ্ছে টু ডেলিভার দিস মেসেজ টু আওয়ামী পিপল, যে আমি যে কোনো সময় চট করে দেশে চলে আসতে পারি। আমি জানি না আওয়ামী লীগের লোকজনের মাথায়ও এত কম বুদ্ধি কিনা যে শেখ হাসিনার এই বক্তব্য তারা বিশ্বাস করবে, কোনো কারণ অন্তত আমি দেখি না, নো ওয়ে। কিন্তু উনি চাইছিলেন একটু চাঙ্গা রাখার চেষ্টা করা, কারণ বিভিন্ন ইনস্ট্রাকশন তিনি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় কি করতে হবে, আইনের জন্য কি হতে, আদালতে কি করতে হবে, সংগঠনের জন্য কি করতে হবে, কবে থেকে করতে হবে, এইসব নানান কথাবার্তা নির্দেশনা দিচ্ছেন এবং সাহস দিচ্ছেন। তিনি আছেন, তিনি যে কোনো সময় ঢুকে পড়বেন। এই যে লেজ গুটিয়ে পালিয়েছেন, এটা করে যে উনি কি ডিজাস্টার করেছেন সেটা এখন উনি বুঝতে পেরে এটা চেষ্টা করছেন, কিন্তু এতে ড্যামেজ কন্ট্রোল হবে, উত্তর হচ্ছে না। ওভারঅল এই মেসেজটার, এই ফোন কনভারসেশনটার উদ্দেশ্য একটু আওয়াজ দেওয়া যে আমি আছি, যাতে মানুষজনকে কিছুটা হলেও চাঙ্গা রাখা যায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এখান থেকে বলা হচ্ছে, কেউ আওয়ামী লীগের খবর দেখতে পারেন, ডোনাল্ড ট্রাম্প আগের বার অন্তত গ্লোবাল অ্যাফেয়ার্সে খুব বেশি মনোযোগ দেননি, এবং তার সাথে মোদির একটা ব্যক্তিগত ধরনের সম্পর্ক আছে। তো কি হয়েছে, মোদি আর ট্রাম্প যদি মনোযোগ না দেয়, মোদি চাইলে আমাদের দেশের সরকার পতন ঘটিয়ে দিতে পারবে? নো ওয়ে। বটম লাইন হচ্ছে, যেটা বলছিলাম সেটা ব্যাকফায়ার করেছে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনা যখন দেশে ঢোকার কথা বলেন, তখন তার দলের লোকজনের সামনে আসে যে সবাইকে বিপদে ফেলে দিয়ে এই ভদ্রমহিলা পালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া এসে কথা বলে রিপোর্ট করেছে, যেটা আমিও ভিডিও করেছি, যেখানে তারা বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না
তিনি পালিয়ে যাচ্ছেন, সরকার ক্ষমতায় থাকছে, এটা জানলে তারা তাদের মতো করে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন, সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি পালিয়েছিলেন। সেই ভদ্রমহিলা বাংলাদেশে ঢুকবেন, চট করে ঢুকবেন, এটা বলে তিনি ওই ক্ষতটা আবার উস্কে দেন তার দলের লোকজনের, সেই ক্ষতটা কোনোদিন যাবে না। সো যত কম কথা বলেন তত ভালো। আসলে আপনি বুঝতে পারেন না, ওনার সম্পর্কে বহু মানুষ এই কথা বলেছে, এবং বেগম খালেদা জিয়া আমার যদি মনে পড়ে একবার বলেছিলেন যে ওনাকে কথা বলতে দেন, উনি যত কথা বলবেন তত আমাদের জন্য ভালো। কথা সত্য। সেই সংবাদ সম্মেলনে যেখানে কেউ দুজন সাংবাদিককে আমি দেখেছি তার পতনের আগে তাকে সাংবাদিকদের ব্লেম করছে, আমি তাদেরকে অফ রেকর্ড বলেছি, অন রেকর্ড না অফ রেকর্ডই কথা হচ্ছিল, সাংবাদিকরা বললো তার জবাব শেখ হাসিনা ভাবে দেবেন কেন, কিন্তু ওই যে ওনার মুখে ওনাকে ডুবিয়েছে, এখন ওনার মুখ ওনাকে ডোবাচ্ছে, সেটা বোঝার মতো ক্যাপাবিলিটি ওনার নাই। কারণ আপনি যত উপরে ওঠেন পতন আপনাকে তত বেশি আহত করে। উঠতে আপনি কোথায় চলে যাচ্ছিলেন? আপনার মনে হচ্ছিল, শেখ হাসিনার মনে হচ্ছিল তিনি সবার ধরা ছোঁয়ার বাইরে অনেক উপরে উঠে গেছেন। ওনার পতনটা ওনাকে এমন জায়গায় নিয়ে গেছেন মাথা আর কাজ করছে না। ছোট্ট একটা পরামর্শ দিয়ে শেষ করি, শেখ হাসিনা আপনি চুপ থাকুন, বেশ কিছুদিন চুপ থাকুন, তারপর আস্তে আস্তে গর্ত থেকে মাথা বের করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার এভাবে কথা বলা নানান দিকে ক্ষতিকর। এটা তো আছে আমাদের সরকার, ডক্টর ইউনূস যেমন বলেছেন, আপনি চুপচাপ না থাকলে কিন্তু ভারতের উপরে, আপনার প্রভু ভারতের উপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ যাবে। বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, যিনি শির দ্বারা শক্ত করে মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে বলতে পারে আমাকে কি চাই। চুপ থাকুন, নিজের দলের জন্য কম খারাপ হবে, আপনার প্রভু ভারত একটু। আমার প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।